দিনগুলি মোর সোনার খাঁচা রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা, আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা। উড়ে গেল। আগে কথা কিছু কি বললেন? ভুল কথা কইল না, কইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। স্বপন দেখি যেন তারা কার আসে, ফেরে আমার ভাঙা খাঁচার চারপাশে সেই যে আমার নানা রঙের দিনগুলি। স্বপন দেখি যেন তারা কারা সে ফেরে আমার ভাঙা খাঁচার চারপাশে সেই যে আমার নানা রঙের আমার ডায়েরিটা দেখেছো চারু?
বৃষ্টি তোমার কেমন লাগে? ঝমঝম বৃষ্টি, বক, শালিক, কাক সব কিছু ভিজে একাকার হয়ে যাবে। বক, শালিক এসব নিয়ে ভাববার সময় কোথায়? তুমি সময় পাও চারু? আমার কি সময়ের অভাব আছে? ও তোমার বড় একা একা লাগে না চারু? সেই ভালো, সেই ভালো। সে আমার অভ্যেস হয়ে গেছে। নিঃসঙ্গতার অভ্যেস তো কোনো কাজের অভ্যেস নয় চারু। ডায়েরিতে একটা লেখা লিখে রেখেছিলাম, কোথায় যে গেল ডায়েরিটা? স্বর্ণলতা পড়েছো? কি? স্বর্ণলতা পড়েছো? হাসলে যে, হাসির এমন কি কথা বললাম? আমার চারুলতা আছে, আর কিচ্ছু দরকার নেই। নাটক, নভেল, কাব্য কিচ্ছু দরকার নেই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? তোমার দাদা তো আসছেন, সঙ্গে মন্দাকিনীকে মানে তোমার বৌদিকে সঙ্গে নিয়ে আসতে বলে দিই, তাহলে তোমার সঙ্গীর অভাব হবে না। দাদা আসছে মানে? কই, আমাকে তো কিছু বলনি। কেন, ও তোমাকে কিছু লিখেনি? ও আমাকে কিছু লেখে নাকি? বলছিল ওখানে প্র্যাকটিস করে নাকি কিছুই হচ্ছে না। আর তাছাড়া আমারও তো একজন ম্যানেজার গোছের লোক দরকার, তাই ভাবলাম দাদা কি পারবে? একটা লোককে যদি দায়িত্বই না দেওয়া হয় তাহলে। আচ্ছা, আমি বলে দিচ্ছি তোমার বৌদিকে যেন সঙ্গে করে নিয়ে আসে। কেমন? নমস্কার বোনার, আমি অমল, আপনার প্রতিধনের পিস্তুল খায়। আচ্ছা, তুমি যে আসবে, কই তোমার দাদা তো আমাকে কিচ্ছু বলেনি। দাদা কিছুই বলেনি? দাদা একটু স্টেশনে গাড়ি পাঠালো। ও, বুঝতে পেরেছি, তোমার সামনে এলে দাদা সব কিছু ভুলে যাবে। সব কারণ আছে, এত সুন্দরী বউ যার ঘরে আছে। আচ্ছা, এসেই শুরু হয়ে গেল বাথরুমও। আচ্ছা ঠিক আছে, বাদরামো করছে না, একদম বাদরামো করছে না। দাদা কোথায় এখন সেটা বল। কোথায় আবার? হয় প্রেসে, না হয় স্টাডি রুমে। আরে উনিও আছেন দেখছি। তা কর্তার সাথে দেখা হয়নি বুঝি? না হয়নি, মাত্র তো এলুম। তবে কর্তা থাকলে বুঝি গিন্নিকেও থাকতে হয়। হয় গো হয়। আচ্ছা যাই, দাদার সাথে দেখা করে আসি। দাদা, আরে অমল, এসে গেছো? থাক 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 থাক। তা পিসেমা ভালো আছেন তো? আছেন, এই বয়সে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই আছেন। হ্যাঁ, তা যা বলেছ। এখন বলো তোমার প্ল্যান কি?
আমার প্ল্যান আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সেটা তো আমার প্ল্যান, তোমার প্ল্যান কি? আমার প্ল্যান বিশ্রাম আর সাহিত্য চর্চা আর 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 কি? বিশ্রাম। সেটি হবে না ব্রাদার, ওই একটি মাত্র বিশ্রাম তোমাকে বাদ দিতে হবে। তোমাকে কাজ করতে হবে। দাদা গেলাম। কি করছে বোঠান? কি ঠাকুরপো, এই ঘর চলবে তো? তুমি বলছো এই ঘর চলবে কিনা, আর আমি ভাবছি হোস্টেল জীবন পর এত সুখ আমার সইবে কিনা। বোঠান, দাদা বললো আমাকে নাকি কোনো কাজ করতে হবে। আর তুমি বলো তো কি কাজ করা যায়? হ্যাঁ, তোমার হাত ভাত থেকে যা মনে হচ্ছে একটা কাজ তো তোমাকে করতেই হবে। কি? বিয়ে। তোমরা মেয়ে মানুষরা পারো। এই যে হাত মুখ ধুয়ে নাও, জল খাবার তৈরি হচ্ছে। কেন? ভালোই তো বাজাচ্ছিল, কিন্তু অনেকদিন ধরে এই যন্ত্রে কেউ হাত দিয়েছে বলে কিন্তু মনে হয় না। সময় করে উঠতে পারি। কাগজ নেই। ও অমল, যে জন্য তোমাকে এত জরুরি ডেকে পাঠানো সেটাই তো বলা হয়নি। থামো, তুমি আবার বোটের মতো বিয়ের কথা বলে বসে না জানো। ও তাই বুঝি চারুর কাছ থেকে পালাবার জন্য এই ঘরে এসে যন্ত্রটা সাহায্য নিয়েছিল। সে যাকে শোনো, আমি লক্ষ্য করে দেখলাম চারুর কিন্তু লেখাপড়ায় বেশ ঝোঁক আছে। বাংলায় ও যা কিছু পায় সবই পড়ে ফেলে, কিন্তু মুশকিলটা হলো কি, আমি ওকে সময় দিতে পারছি না, গাইডেন্সও দিতে পারছি না। তুমি শুনে খুব অবাক হবে, ও কিন্তু ভালো লিখতেও পারে। ও যখন আমার কাছে চিঠি লিখত, ভাষা দেখে তো আমি সারপ্রাইজড হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে? ওকে একটু সময় দাও, ওকে দিয়ে লেখাও। ট্যালেন্ট যদি কিছুটা থাকে সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায়। স্টার্ট ফ্রম টুমোরো। তবে একটা কথা, আমি যে তোমাকে এই ব্যাপারে কিছু বলেছি সেটা যেন কিছুতে টেন না পায়, তাহলে কিন্তু একেবারে বেঁকে বসবে। মানে এটা কেমন কথা হলো দাদা? মানে ডেকে এনে এখন আমি নিজে সাহিত্য করব না তোমার বউকে সাহিত্য করাবো? দুটোই করবে। আরে তুমি পারবে, আই ট্রাস্ট ইউ। ব্রজ, ব্রজ, অমলবাবু উঠলে।
সকালবেলা উঠেই বাগানে? তোমাদের বাড়িতে এসে সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে না এলে তো আমার দিনটাই শুরু হয় না বৌঠান। আচ্ছা বৌঠান, দাদা দাদা যে এখানে একটা জাপানি গার্ডেন করবে। আর তোমার দাদা কাগজ ছেড়ে উনি বোঝেন নাকি কিছু? অনেকবার আমি ভেবেছি যে আমি নিজে এখানে বাগানটাকে একটু সুন্দর করবো, কিন্তু একা একা কি এসব করা যায় বলো? মন্দাটা তো কোনো কাজেরই না। আচ্ছা অমল, অমল তুমি তো এখন এসেছো, চলো না আমরা দুজন মিলে বাগানটাকে। আইডিয়াটা কিন্তু মন্দ না, কিন্তু বৌঠান বাগান করতে হলে কিন্তু প্রতিদিন ঘুম থেকে সকালবেলা উঠে প্রত্যেকটা গাছে সেকালে রাজকন্যার মতো জল দিতে হবে। অসুবিধা কি, দেব। আর দেখো ওই যে পশ্চিমের কোণটা আছে না, ওখানে একটা কুঁড়ে ঘর হবে, হরিণের বাচ্চা থাকবে। আর ওই দিকটাতে একটা ঝিল হবে, ছোটখাটো ঝিল, তাতে হাঁসও চড়বে। নীলপদ্ম, নীলপদ্ম দেবে না? আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ। ঝিল ভর্তি নীলপদ্ম, ঝিলের উপর একটা সাঁকো থাকবে। কিন্তু এত কিছু যে করবে বৌঠান, টাকা, এতে তো অনেক টাকার দরকার। আমার মাসুয়ারের টাকা আছে না, আমরা তাই দিয়ে বাগান করব। বৌঠান, আমাদের যে পরিকল্পনা তাতে করে তোমার মাসোয়ারার টাকায় কুলবে বলে আমার মনে হচ্ছে না। এতটুকুই তো আছে আমার কাছে। তাহলে ঝিলটা বাদ দিয়ে দাও। ঝিল বাদ দিলে কি করে হবে? আমার নীলপদ্ম, না না, ঝিল বাদ দেওয়া কিছুতেই চলবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হরিণের ঘরের টালির ছাদটা বাদ, সেখানে কোনো রকমে খোড়ো চাল দিয়ে তৈরি করে নেওয়া যাবে, কি বলো তুমি? আমার ও ঘরে কোনো দরকার নেই। আচ্ছা বৌঠান, আমাদের টাকার যে অবস্থা, মরিশাসের লবঙ্গ, কর্ণাটের চন্দন, সিংহলের দারুচিনির চারা, এসবও প্ল্যানিং বাদ, তার চেয়ে দেশি কিছু গাছ আর বিদেশি কটা চারা এনেই তুমি বাগান করো, আমার বাগানে কোনো দরকার নেই। বৌঠান, আরেকটু উপায় কিন্তু আছে। কি? তুমি দাদাকে আমাদের বাগান করার কথাটা পারো, দাদা নিশ্চয়ই। উনি তো সাহেব মানুষ, ফরমাস দিয়ে বাড়িতে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন। না না, তাকে কিছুতেই জানানো চলবে না। আচ্ছা ঠিক আছে, বাদ, সব বাদ। এখন চলো আমরা জায়গাটা আবার ঘুরে দেখে আসি। আবারও? আবার এসো, চলো। থাকলো। সেই কখন থেকে তোমরা ওখানে কি করছো? পাকা আমরা করছি। পেলে আমার জন্য এনো। অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে কিন্তু বেশ হতো। কেন বেশ হতো? কেন? তাহলে তোমাকে দিয়ে এই বাগানের বর্ণনা করে একটা গল্প লেখাতো। এই আমড়াতলা, এই হরিণের ঘর, এই ঝিল, সবকিছুই থাকতো তাতে। তুমি আর আমি ছাড়া কেউ বুঝতে পারতো না। বেশ মজা হতো। আচ্ছা অমল, তুমি একবার লিখবার চেষ্টা করে দেখো না।
তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা বৌঠান, আমি যদি লিখতে পারি তুমি তাহলে আমাকে কি দেবে? কি চাও তুমি? তেমন কিছুই নয়, আমি আমার মশারির চালে লতা এঁকে দেবে, আর সেখানে তুমি নিজ হাতে রেশমের কারুকাজ করে দেবে। আচ্ছা, তোমার সবটাতে বাড়াবাড়ি। মশারির চালে আবার কেউ কাজ করে না? আমি একটা জিনিস বুঝতে পারি না বৌঠান, মশারিটাকে সবাই শ্রীহীন কারাগার কেন বানিয়ে রাখে? সংসারে 15 আনা মানুষজনদের যে সৌন্দর্য বোধ নেই, সেটা মশারি, বেচারি মশারির করুণ অবস্থা দেখে খুব ভালো করে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি কাজ করে দেব। সত্যি? তুমি লিখো। আচ্ছা বৌঠান, তুমি কি মনে করো আমি লিখতে পারি না? তার মানে এর আগে তুমি নিশ্চয়ই কিছু লিখেছো। দেখাও আমাকে, দেখাও। আজ না, আরেকদিন। না না না, আজই দেখাতে হবে, এক্ষুনি। আমার মাথা খাও, ঠাকুরপো তোমার লেখা নেই শোকে। যাও যাও। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। শ্রাবণ দর্শন সঙ্গীতে রেনেছি রেনেছি রেনেছি। কি ব্যাপার চারু, তোমাকে এত খুশি খুশি লাগছে? ব্রজ, ব্রজ, অমলবাবুকে চা দিয়েছিস? ঠান্ডা লেগে যাবে তো, বৃষ্টিতে ভিজেছে। ব্রজ, এই ব্রজ, ব্রজ, শুনতে পাচ্ছিস না? ব্রজ।
ব্যাপার বোঠান? কি পড়ছো? দত্তের গলগণ্ড? হিংসুটে, নিজের লেখা ছাড়া কিচ্ছু পছন্দ হয় না। তুমিও আছো বেশ, মানে তৃণটি পেলেও গিলে খেতে চাও। কি লিখছো শোনাবে না? হুম, ওই যে আসছে। কি মন্দা বোঠান, তোমার পানের বাটায় বাটপাড়ির লক্ষণ কিছু দেখলে? চাইলেই যখন পাও তা চুরি করবার দরকারটা কি ভাই? চেয়ে পাওয়ার চাইতে চুরি করে পাওয়ার আনন্দ যে বেশি, তাই। মন্দা বোঠান, তুমি এখন এখান থেকে যাও তো, আমরা দুজন এখন সাহিত্য চর্চা করব। যাব না। আর যাও না। যাব না। তাহলে বেশ, বসো। আচ্ছা ঠাকুরপো, তুমি না বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরনো কতগুলো মাসিক পত্র এনে দেবে? ভুলে গেছে বুঝি? কেন, তুমি না আচ্ছা বলেছিলে? বেশ, এনো না, তোমরা পড়ো, আমি যাই পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিই। যাও ভাই, মান ভাঙাও গে। চারু রাগ করেছে, আমাকে পড়ে শোনাবে, মুশকিল হবে। কেন, কিসের মুশকিল? না না ভাই, পড়ো না। সেই ভালো, সেই ভালো। ডেকেছিলে? হ্যাঁ, ওই আসল কাজটার কি হলো? আসল কাজ? আসল কাজ কোনটা? আরে ওই যে বিজ্ঞাপনে। ও হ্যাঁ, হয়েছে একটা, তাও আমি গিয়েছিলাম বলে। মাত্র একটা? তোমার বিজ্ঞাপনের হার কমাতে হবে। কেন? কেন মানে, তোমার নতুন কাগজ, গ্রাহক সংখ্যা কম, তোমার কাগজের এখনো প্রেস্টিজ তৈরি হয়নি, তাও আবার পলিটিক্যাল, একটু রসকস চটকদার কিছু থাকতে হয়, ওসব না থাকলে কাগজ চলে না। ওসব মানে চুটকি, খবরের চাটনি? না না উমাপদ, নো। দরকার হলে আমি কাগজ তুলে দেব। আহা, তুমি এত চটে গেলে কেন? চটবো না মানে? আমি এত সততা নিয়ে। থাকো তুমি তোমার সততা নিয়ে। আমি কি বলছো উমাপদ? আজকাল একজন নিঃস্ব বিধবা পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারে, আর আমরা একটা কাগজকে দাঁড় করাতে পারবো না? তবে হ্যাঁ, দ্য অনলি ওয়ে অফ দ্য ওয়ে ইজ অনেস্টি। বেশ, বলো আমাকে কি করতে হবে তোমার কাগজ দাঁড় করাতে? আচ্ছা, তুমি কাজে উৎসাহ পাচ্ছ না কেন বলো তো? ও, তোমাকে যথেষ্ট রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি একাই দেখবে, আর বিজ্ঞাপনের রেট 1 আনা কম করে দেওয়া হলো। দেখি এখন থেকে কাগজ চলে কিনা। জানো উমাপদ, এই কাগজ হলো আমার কাছে তোমার বোনের সতীন। মুখ ফসকে আবার তোমার বোনকে কথাটা বলে ফেলে না যেন। ও হ্যাঁ, আজ তো আবার তোমার বোনকে নিয়ে আমার একটা নিমন্ত্রণে যাওয়ার কথা। আমি যাই, তুমি দেখো এদিকে। হ্যাঁ, অমলটা এখন আসছে না কেন? আজই তার দেরি করে ফেলতে হবে। চারু, চারু। এই আসছি। মন্দা, মন্দা। ঠাকুরপো কি ফিরেছে? ফিরলে তো তোমারই সবার আগে জানার কথা।
মন্দা বৌঠান, আহা, অমরবাবু যে আমার কাছে, কি অদৃষ্ট আমার। চারু বাড়ি নেই বলে? আসলে গর্ধের কাছে বাঁ দিকের বিচালি যেমন, ডান দিকের বিচালিও ঠিক তেমনি। ঠিক বুঝলাম না। অত বোঝার দরকার নেই, চলো গপ্প করি। আমি কি গপ্প করব? আমি মূর্খ মানুষ। তাছাড়া আমার সাথে গপ্প করলে তোমার চারু বৌঠান রাগ করবে না? বৌঠান কেন রাগ করবে? সেটার আমি কি জানি ভাই। আমার কাছে তুমি আসো, সেটা বোধহয় ওর পছন্দ না। মন্দা বৌঠান, তুমি না এক সময় গান করতে, এখন করো? আর গান, সংসারের হাড়ি ঠেলতে ঠেলতে সব চুলো হয়ে গেছে। গপ্পবাদ, এখন তুমি গান করবে, এসো। না না, না, গান। এসো। না, না, না। কোনো কথা এখন নেই, গান এসো, না, না, এসো, না, এসো, শোনো, আরে, এসো। ছাড়ো না। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না কি ব্যাপার বৌঠান, এত সকাল সকাল ফিরে যে? তাই তো দেখছি, বেশি সকাল সকালই ফেরা হয়ে গেছে। ভালোই করেছো, আমাকে বাঁচিয়েছো। আমার এখন কাজ আছে। আমাকে হুকুম করো, আমি করে দিচ্ছি। বৌঠান, এই বৌঠান। মন্দাটা তো একটা আস্ত বেহায়ামি। অমলের সাথে কিরকম দাঁত বের করে হাসছে। না, মন্দার আচার আচরণ আমার একদম ভালো বোধ হচ্ছে না। ও অমলকে মুগ্ধ করবার জন্য জাল বিস্তার করছে। অমলকে আমার এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে? বলতে গেলে যদি আবার উল্টো হয়। বলেছিলাম না, এখন যাও গিয়ে মান ভাঙাও। এই বৌঠান, বৌঠান। বাপরে বাপ, হাবভাব থেকে মনে হচ্ছে অমলনার একার সম্পত্তি। বৌঠান, বৌঠান, তুমি যে দাদাবাবুর সঙ্গে বাইরে যাচ্ছ তার কিছুই তো আমি জানি। মন্দা কখন কি করলো না করলো সে খবর রাখো কি? আমার খবর রাখার কি দরকার? দাদাবাবু, দাদাবাবু আপনার চিঠি। চিঠি? সররুহ আমার লেখা চাপতে রাজি হয়েছে। সররুহ, সররুহে যে এসে লেখা চাপা হয় না। 100 প্রবন্ধের মধ্যে একটা। সম্পাদক বড়ই কঠিন লোক।
দাদাকে জানতে হবে। দাদা, এই দাদা, দাদা, দাদা। মন্দাবু উঠান, মন্দাবু উঠান, এই যে মন্দাবু উঠান, সররুতে আমার লেখা ছাপা হবে, এই যে চিঠি। তাই নাকি? তাহলে খাওয়াও। কি খাবে? কুলফি। অবশ্যই। দাদা কোথায়? দাদা, 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 সররুতে চিঠি এসছে দাদা, সররুতে আমার লেখা ছাপা হবে। হ্যাঁ শুনেছি, নিশিকান্ত বলেছে। গুড গুড। এই যে চারু, এখন তুমি কেমন বোধ করছো? ওখানে গিয়ে হঠাৎ করে এইভাবে শরীর খারাপ হয়ে যাবে। নিশিকান্ত না এমন এক একটা কাজ করে, আমাকে তো তোমার সাথে আসতেই দিল না। শরীর খারাপ না চাই, বাহানা করে বাড়ি ফেরা। ওনারা তো আছেন পত্রিকা নিয়ে ব্যস্ত, এদিকে যে কি হচ্ছে। যাকগে, বাঁচা গেল। এখন তুমি ভালো বোধ করছো। ও হ্যাঁ, আমাদের অমল যে এত ভালো লেখে তা তো জানতাম না। তুমি কি তার লেখা পড়েছো? হ্যাঁ, না পড়িনি, সময় পাইনি। তবে আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করেছে। সে কিন্তু বাংলা লেখা বেশ বুঝে। কি ব্যাপার, আজ তোমার পড়া নেই? ও, মাস্টার বুঝে পালিয়েছে। তোমার পাঠশালার সব উল্টো নিয়ম। ছাত্রী পুঁথিপত্র নিয়ে বসে আছে, মাস্টার পলাতো। অমল তোমাকে আগের মতো নিয়ম করে পড়ায় বলে তো বোধ হয় না। আমাকে পড়িয়ে অমলের সময় নষ্ট করা কি উচিত? তুমি কি অমলকে একজন সামান্য টিউটর পেয়েছো? আরে এটা কি সামান্য প্রাইভেট টিউটারই হলো? তোমার মতো বৌঠানকে যদি পড়াতে পারতাম তাহলে। হয়েছে। যাকে, কাল থেকে আমি তোমাকে পড়াবো। দেখি বইগুলো আনো, দেখি তুমি কি পড়ো সেটা দেখে নি। থাক, তোমাকে আর পড়াতে হবে না। পারলে এখনকার মতো তোমার খবরের কাগজের হিসাবটা একটু রাখো। অন্য কোনো দিকে মন দিতে পারবে কিনা সেটা বলো। নিশ্চয়ই পারবো। এখন তুমি আমার মনকে যেদিকে ফেরাতে চাও সেদিকে ফিরবে। জানো, সম্পাদক অমলকে কি লিখেছে? লিখেছে অমলের লেখা পড়ে নবগোপাল বাবু অমলকে বাংলার রাজকীর নাম দিয়েছে। কি বলো, তাই নাকি? তাহলে তো লেখাটা একবার পড়ে দেখতেই হয়। অমল, অমল, আগে দাদা। দাদা যাও তো, তোমার লেখাটা একটু নিয়ে এসো তো, দেখি কি লিখেছ। সব ঠিকঠাক আছে নাকি শুধু শুধু সময় নষ্ট করেছ? আরে যাও তো, যাও। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? যে কখন থেকে ডাকছি তোমাকে? এখানে তো ভালোই আছো, ভালো ভালো খাচ্ছো। তোমার আবার কি হলো? এসো এসো, বসো। ভালো কি আমি একা একা খাচ্ছি নাকি? আমার সাথে সাথে তুমিও খাচ্ছ না? এখানে আর থাকা যায় না, চল আমরা বাড়ি চলে যাই। কেন, হঠাৎ কি হলো? কি হয়েছে তা যদি বুঝতে। তুমি আর দাদাবাবু তো সারাক্ষণ প্রেস নিয়ে ব্যস্ত আছো, আর এদিকে যে
আমি বুঝতে পেরেছি। চারু আর অমলের কথা বলছো তো? আমি একটা মেয়ে মানুষ, সারাক্ষণ যদি চোখের সামনে এগুলো দেখি ভাল লাগে। আমার এখানে আরো কিছুদিন থাকতে হবে। চারুকে চটানো চলবে না। নিজেদের দরকারে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে। মন্দা, দাদা তুমি পড়বে নাকি আমি? তুমিই পড়ো, যেটা ছাপা হয়েছে সেটাই। আগে হ্যাঁ। আষাঢ়ের চাঁদ। দাঁড়াও 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 দাঁড়াও, কিসের চাঁদ? আষাঢ়ের চাঁদ। আষাঢ়ের চাঁদ? হ্যাঁ পড়ি দাদা। আষাঢ়ের চাঁদ। আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবারে স্থান নাই। ঠিক আছে, এসব কবিত্ব তো আমি খুব একটা বুঝি না। তুমি তবে কি বোঝো? আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। মানুষের কথা বুঝি সাহিত্যে লেখা থাকে না? ভুল লেখে। যেখানে মানুষ সশরীরে বর্তমান, তাকে বানানো কথার মধ্যে খুঁজে বেড়ানোর দরকার কি? এই যে আমি কি বুঝি? আমি বুঝি তোমাকে, আর সেজন্য আমাকে মেঘনাদ বধ, কবি কঙ্কন চণ্ডী আগাগোড়া পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, বলার কথা কিছুই নেই, কিন্তু অনেক কথা অনর্গল বলে যাওয়া, আমি কিন্তু মাথা কোটে মরে গেল। যাই দেখি উমাপদ হিসাবটা শেষ করেছে কিনা। আমার লেখা যে ছাপা হলো, তুমি খুশি হওনি বৌঠান? কাজটা তুমি ঠিক করনি অমল। এটা তোমার আর আমার দুজনের সম্পত্তি। তুমি লেখক আর আমি পাঠক। এই লেখা সবাই পড়বে, অনেকেই প্রশংসা করবে। অবশ্যই একটি মাত্র পাঠককে কারই বা বেশি দিন আকাঙ্ক্ষা মেটে। সবাই চাই 5 জনের আদর পেতে। আমার মতো একজনকে বাদ দিলে কি বা এমন ক্ষতি? একজন লেখকের লেখা ছাপা হবে না, এটা তোমার অন্যায় আবদার বৌঠান। আচ্ছা মন্দা, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ না তো? খাবই তো। তুমি যে লুকিয়ে লুকিয়ে মদ খাও, জল তো ভালোই। মন্দা কি? মন্দা? আমি মন্দ? ধ্যাত, কি যে বলো। কেন আমি মন্দ না? তুমি মন্দ হতে যাবে কেন? কে মন্দ? মন্দ আমাদের কপাল। নিজের বাড়ি ভিটে ছেড়ে। বললাম না, আর মাত্র কয়েকটা দিন, তারপর। তারপর কি গো? তুমি কি মতলব করছো? আচ্ছা মন্দ, তুমি আমার জন্য মিথ্যে বলতে পারবে? কি মিথ্যে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি। মানে আমি মিথ্যে বলবো, তুমি শুধু সায় দেবে, পারবে না? তুমি কি মতলব করছো? আমার লেখা যে ছাপা হলো, তুমি খুশি হওনি বৌঠান? একজন লেখকের লেখা ছাপা হবে না, এটা তোমার অন্যায় আবদার বৌঠান।
এই যে চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে পূর্বে তো এমন কোনো কথা ছিল না। আমি লেখিকা? কে বললো তোমাকে? কখনো না। বালাম শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে। এই যে এটা দেখো তো। দেখে আমি কি করব? আহা, দেখোই না। অমল এবং মন্মথ দত্তের লেখার ধারাকে সমালোচক তীব্র উপহাস করেছেন। নবীনা লেখিকা শ্রীমতী চারুলতার ভাষার অকৃত্রিম সরলতা, অনায়াস সরসতা, চিত্ররস সানৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তিনি কি লিখেছেন জানো? তিনি লিখেছেন, এইরূপ রচনাবলীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার। একেই বলে গুরু মারা বিদ্যা। মন্দা বৌঠান, মন্দা বৌঠান। শুনছি তো, বলো। আমার নতুন লেখা দু একটা শুনবে? কাজ নেই ভাই, শেষে আবার কোন দিক থেকে কে রাগ করে বসে, তুমি বিপদে পড়বে। সেই কতদিন থেকে আশা দিয়ে রেখেছ শোনাবো শোনাবো, অথচ শোনাবি না। বসো 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 বসো। অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল গৃহ প্রবেশ করতে শিখিয়াছিল, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। চারু, তুমি একলা এখানে দাঁড়িয়ে আছো, মন্দা গেল কোথায়?
কি হয়েছে চারু? কি হয়েছে তোমার? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছে চারু? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কিরকম ব্যস্ত হয়ে আছি। আমি যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি, সে আমি ইচ্ছা করে দিইনি চারু। আমি সবসময় তোমার কাছে আসতে পারি না, সেই জন্য আমি অপরাধী। কিন্তু আর হবে না, এখন থেকে আমি দিনরাত কাগজ নিয়ে আর থাকবো না। তুমি আমাকে যতটা চাও ততটাই পাবে। সেজন্য না। তাহলে কি জন্যে? এখন থাক, রাতে বলবো। আচ্ছা ঠিক আছে, থাক। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বোঠান তুমি কি হলো? বোঠান তুমি ফেললে কেন? বোঠান তোমার কি হয়েছে? সব যে তুমি নিজেই জানো না তুমি কতটা ভালো লেখো। আমি যখন তোমাকে গ্রামের কথা লিখতে বলেছিলাম, আমি নিজেই ভাবতে পারিনি তুমি এতটা ভালো লিখতে পারবে। এত স্বচ্ছন্দ, এত সহজ তোমার লেখা। তোমার এই লেখা থামালে চলবে না, তোমাকে লিখতে হবে, আরো অনেক অনেক লিখতে হবে। তা না হলে তোমার যে গুণ। আমি লিখবো না, আমি আর লিখবো না, আর লিখবো না। বোঠান, বোঠান তুমি কাঁদছো কেন? তাই তো, আমি কাঁদছি কেন? আমি কত বোকা। উমাপদ, উমাপদ, কি এটা? তোমারই তো সবচাইতে ভালো জানার কথা। ওরা যে আমার নামে উকিল নোটিশ পাঠিয়েছে সে টাকা তো আমি দিয়ে দিয়েছি। আর তাছাড়া কাগজের দেনা তো 400-500 বেশি হওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে কোনো ভুল হয়েছে, তখন আমি নিজে যেয়ে ওদেরকে টাকা দিয়ে এসেছি। আমি নিজে গিয়ে ওদের হিসাব নিকাশ দেখে এসেছি। তুমি টাকা দাওনি। তুমি যে গ্রামের বাড়িতে বাড়ি তৈরি করার জন্য যে মালামাল খরিদ করেছো তা কাগজের টাকা দিয়ে করেছো, আর বাকিটা আমার নামে। হ্যাঁ, আমি তো নিরুদ্দেশ হয়ে যাচ্ছি না। আমি কাজ করে ক্রমে ক্রমে তোমার টাকা পরিশোধ করব। তোমার সিকি পয়সাও যদি আমি পরিশোধ না করি তাহলে আমার নাম উমাপদ না। মানে এটা নিয়ে একটা মাথায় তুলে ছাড়ছ। মন্দা, মন্দা, এই যে মন্দা, সব কিছু গুছিয়ে নাও। আজই আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন, খারাপ কিছু ঘটেছে নাকি?
ঘটেনি, কিন্তু ঘটতে কতক্ষণ? তুমি সব কিছু গোছগাছ করে নাও। চারু, অমল আর তোমাকে নিয়ে ভূপতির কাছে উল্টোপাল্টা করে বলেছে। বলো কি? হ্যাঁ, তার চেয়েও বড় কথা, তুমি বলছিলে না যে নিজের ঘরদোর ছেড়ে অন্য জায়গায় এসে থাকতে তোমার মন চাইছিল না? তোমার বাড়ি তৈরি হয়ে গেছে, সেই জন্যই দুদিন আমরা এখানে ঘাপটি মেরেছিলাম। কি বলছো তুমি? তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গোছগাছ করে নাও, আমি আরেকবার অফিস হয়ে আসছি, ঠিক আছে? কি নিয়ে ভাবছো? কই বললে না কি নিয়ে ভাবছো? না, কিছু না। রাত্রে তুমি কি যেন বলবে বলেছিলে? ব্রজ, ব্রজ, অমল বাবু কোথায়? ব্রজ, দেখো, কিছুদিন ধরে মন্দার আচার আচরণ আমার একদম ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। কেন, কি করেছে? ও অমলের সঙ্গে এমনভাবে চলে, আমার দেখলে লজ্জা হয়। তুমি কি পাগল হয়েছ? অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। আমি ভাবি বেচারার দাদার জন্য। দাদা কখন কি খেলেন মন্দা তার কোনো খোঁজও রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসলেই বাড়ির চাকর বাকরদের অনর্থ বকাবকি করে। তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দিগ্ন, তা বলতে হয়। আচ্ছা বেশ, আমরা সন্দিগ্ন, কিন্তু বাড়িতে এই ধরনের বেহায়াপনা আমি হতে দেব না, বলে দিচ্ছি। এ নিয়ে আর গোল করবার কোনো দরকার হবে না। উমাপদ ময়মনসিংহে যাচ্ছে প্র্যাকটিস করতে, সঙ্গে মন্দাকেও নিয়ে যাবে। দাদা হঠাৎ চলে যাচ্ছে, খারাপ কিছু হয়নি তো? না, খারাপ কি হবে, এমনি। কি ব্যাপার, হঠাৎ জিনিসপত্র গুজগাছ করবার ধুম যে? আর ভাই, যেতে তো হবেই। চিরদিন কি এখানে পড়ে থাকলে চলবে? আচ্ছা, তা যাচ্ছ কোথায়? দেশে। দেশে? কেন, এখানে অসুবিধাটা হলো কোথায়? আমার আর অসুবিধা কি? তোমাদের 5 জনের সাথে সুখেই তো ছিলেন, কিন্তু আমার সুখে অন্যের যে অসুবিধে। ছি ছি, বাবু কি মনে করলেন বলো তো? তার মানে বৌঠান দাদাকে? কি লজ্জার কথা। দাদা যদি বৌঠানের কথা বিশ্বাস করে আমাকে অপরাধী মনে করেন, তাহলে তো তোমার এখান থেকে চলে যাওয়া এক অর্থে আমার প্রতি নির্বাসনের আদেশ। তার বলতে ঠাকুরপো, আমার তো মনে হয় আমাদের সাথে সাথে তোমারও। ঠিক বলেছ, আমারও এখানে আর এক দণ্ড। কিন্তু দাদা আমার সম্পর্কে শুধু শুধু অন্যায় ধারণা পোষণ করবেন, সেটাও তো হতে পারে না।
দাদা, বলো। আমার প্রতি কি তোমার কোনো প্রকার সন্দেহের কারণ হয়েছে? তোমার উপর সন্দেহ? হ্যাঁ, সংসারে যে রোগ দেখছি তাতে কোন দিন তোমার উপর সন্দেহ করে বসে, তাতে আশ্চর্য কি? না মানে, বৌঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো প্রকার দোষারোপ করেছেন? ও, এই ব্যাপার। যাক, বাঁচা গেল। আরে পাগল হয়েছ নাকি? তার মানে বৌঠান কিছুই বলেননি? তোমাকে ভালোবেসে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করবার কিছু নেই। কিন্তু দাদা, তোমাকে দেখে কেন যেন মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয়ে খুব বেশি চিন্তিত। তার কারণ আবার আমি নই তো? না রে ভাই, তুমি নও। এত কাছের যে মানুষ, যে আমার আত্মীয়, তার চেয়েও বেশি আমার স্ত্রীর দাদা, সে যে এভাবে বিট্রে করবে, সে তো দেনা শোধ করেইনি, উল্টো আমার নামে লোন করেছে। আমার গুডউইলকে যে কিভাবে এক্সপ্লয়েট করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। টাকা গেছে তাতে কোনো দুঃখ নেই, ধারণা হয় শোধ দিয়ে দেব। কিন্তু এই যদি মানুষের ব্যবহার হয়, যাকে বিশ্বাস করলাম সে যদি বিশ্বাসের মর্যাদায় না রাখে, তাহলে এই সংসারে আমরা কি নিয়ে আছি? সারাটা জীবন কি নিয়ে বা আমরা থাকব? ট্রাস্ট, ফেইথ, এসব কি তাহলে ভুল? সততার কি কোনো মূল্য নেই? সবই বেকি, সবই মিথ্যে। এতটা কাছের যে মানুষ, তাকেই যদি বিশ্বাস করতে না পারি, মানুষে মানুষে একসাথে মিলেমিশে কাজ করব কি করে তাহলে? আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে অমল। দাদা, দাদা, আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? না রে ভাই, তোমাকে কিছু করতে হবে না। তুমি যেমন আছো তেমনটি থাকো। তোমাকে তো অনেক কিছু বলে ফেললাম, চারুকে তো আর সব কথা বলা যায় না। কই এসো। নতুন লেখা বেরোলে একটা কপি অন্তত পাঠিও। আর কিছু না হোক, নামটা তো অন্তত দেখতে পাবো। কই এগো। সেই ভালো, সেই ভালো। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি।
অমলে একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সাথে বিয়ে দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান। বিলেত? হ্যাঁ, আমি বলছিলাম কি, তুমি যদি অমলকে ডেকে একটু বুঝিয়ে বলতে। আমি পারবো না। এর আগে আমি ওকে কম করে হলো 3000 বার বলেছি, ও আমার কথা রাখে না। কিন্তু ওর তো এই প্রস্তাবটা ছাড়া ঠিক হবে না। আমিও তো অনেক দেনায় পড়ে গেছি। অমলকে তো আমি আর সেরকম ভাবে আশ্রয় দিতে পারবো না। অমল, অমল, আগে দাদা। অমল, আগে রঘুনাথ বাবুর মেয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছে তিনি তার মেয়েকে বিয়ে দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেন। তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে, আমার কোনো আমত নেই। ও, দাদার অনুমতি পেলেই উনি মত দেবেন। কি আমার বাধ্য ছোট ভাই গো। আচ্ছা ঠাকুরপো, দাদার পরে এত ভক্তি কোথায় ছিল এতদিন? ও, বুঝেছি, পেটে খিদে মুখে লাজ। বিয়ে করব না বলে এতদিন ভান করে থাকার কি দরকার ছিল, আমি তো বুঝিনি। অমল তোমার খাতিরে এতদিন খিদে চেপে রেখেছিল, পাছে তোমার হিংসে হয়। কখনো আমার কারোর জন্য হিংসা হয় না। আরে, নিজের স্ত্রীর সঙ্গে কি একটু ঠাট্টাও করতে পারবো না? এসব ঠাট্টা আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। অমল, আগে বিয়ের প্রস্তাবটা কি তাহলে? হ্যাঁ, বললাম তো, তুমি হ্যাঁ করে দাও। মেয়েটা ভালো কি মন্দ সেটা কি একবার দেখবারও প্রয়োজন নেই? তোমার যে এমন দশা হয়ে এসেছে তা তো একটু আভাসও প্রকাশ পায়নি। অমল, তুমি চাইলে মেয়ে দেখার বন্দোবস্ত করতে পারি, তবে যতদূর শুনেছি মেয়েটা খুব সুন্দরী। মেয়ে দেখবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না দাদা। কোনে না দেখি বিয়ে? ও না দেখতে চায়, না দেখুক, আমরা দেখতে যাব। মেয়ে দেখার নাম করে শুধু শুধু মিথ্যে দেরি করবার কোনো প্রয়োজন নেই দাদা। তাই তো, দেরি হলে যে একেবারে ওনার বুক ফেটে যাবে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি টোপর মাথায় দিয়ে বেরিয়ে পড়ো। তা না হলে তোমার ওই 7 রাজার তোর মানিককে যদি আবার অন্য কেউ কেড়ে নেয়। বিলেতে পালাবার জন্য তোমার মন যে একেবারে দৌড়চ্ছে। কেন ঠাকুরপো, আমরা কি তোমাকে মারছিলাম না ধরছিলাম? হ্যাটকোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের একেবারে মন ওঠে না। আচ্ছা ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদেরকে চিনতে পারবে তো? তাহলে আর বিলেত যাও কি করতে? কালো রূপ ভোলার জন্যই তো 7 সমুদ্র পেরোনো। তবে ভয় কি চারু? অমল না হয় না চিনুক, কিন্তু কালোর ভক্তের অভাব হবে না। এতদিন ধরে আমরা যে তোমাকে এত আদর যত্ন করলাম, বিদায়ের একটু ফাঁক পেয়ে তুমি কিরকম কোমর বেঁধে ব্যস্ত হয়ে পড়লে। তাহলে কি তুমি
এতদিন সুযোগের অপেক্ষায় ছিলে। ভাবছি যে কাল যে মানুষটা এত সুন্দর করে কাব্য রচনা করে, তার হৃদয় বলে কোনো কিছু নেই। শুধু মুখে মুখে ভালোবাসা। সেই ভালো। ও বুঝেছি, মন্দা চলে গেছে বলে। ঠিক ধরেছ, তুমি একদম ঠিক ধরেছ। ছি, 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 ছি। বিবাহিত রমণীর প্রতি তোমার মন এত ক্ষুদ্র। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি যাবে না। যাই কিছু ঘটুক না কেন, যত বড় সম্বন্ধই আসুক না কেন, তুমি যাবে না ঠাকুরপো। বাহ, তোমাকে তো এখনই সাহেবদের মতো লাগছে। এই স্যুটটা আমার কাছে খুব প্রিয়। সাধারণত কোনো অকেশন ছাড়া এটা আমি পরি না। তুমি তোমার প্রিয় স্যুটটা আমাকে দিয়ে দিলে দাদা। তোমার চাইতে এই স্যুটটা নিশ্চয়ই আমার কাছে বেশি প্রিয় নয়। তাছাড়া তুমি একটা নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছ। দাদা হিসাবে আমার যা করা উচিত ছিল তার কি বা আমি করতে পেরেছি। বৌঠান? হ্যাঁ, বৌঠানকে দেখছি না কোথায়? ও চারু, চারু কোথায়? ও, তুমি চলে যাচ্ছ বলে ও ভীষণ মন খারাপ করেছে। দাদা তুমি বসো, আমি দেখছি। তুমি বৌঠান, বৌঠান আমি চলে যাচ্ছি। দাদার দিকে খেয়াল রেখো। তুমি ছাড়া দাদার আর কোনো সান্ত্বনার পথ নেই। এভাবে যদি চলেই যাবে তাহলে আমাদের বাগান বাগান খেলা, ওই যে দেখছো না, ওই যে পশ্চিমের কোণটা, ওখানে একটা কুড়ে ঘর হবে, হরিণের বাচ্চা থাকবে। আর ওই দিকটাতে একটা ঝিল হবে, ছোটখাটো ঝিল, তাতে হাঁসও চড়বে। পদ্ম ফুল, ঝিল, শাকো, আমাদের কাব্য, হাসানের চাঁদ, অমাবস্যার আলো। চুলোয় যাক আষাঢ়ের চাঁদ, অমাবস্যার আলো। আমি ব্যারিস্টার হয়ে এসে যদি দাদাকে সাহায্য সহযোগিতা করতে পারি তবেই আমি পুরুষ। দাদা একা নিঃশব্দে দুঃখ দুর্দশার সাথে লড়াই করে যাচ্ছে, কারো কাছ থেকে কোনো সাহায্য সান্ত্বনা পায়নি। অথচ আশ্রিত পালিত আত্মীয় স্বজন কাউকে এই সংকটের দিনেও বিচলিত হইতে দেয় নাই। কি হলো অমল?
আরে ট্রেন মিস করবে তো। চিঠি লিখবে তো? চারু, চারু, এসো, দাদা রাখছেন, তা না হলে দাদা কি ভাববেন? এসো। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এভাবে পুরোদস্ত সাহেবী পোশাকে দেখে চারু নিশ্চয় তোমাকে অনেক খেপিয়েছে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো চারু, ঝড়ে। কেমন লাগছে আমার অমলকে? আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। যাক, কাগজটাও গেছে, অমলটারও একটা গতি হলো। এখন এখানেই আমার স্থিতি, আমি আর তুমি। জানো চারু, অমলের শ্বশুর মানে তোমার শরীর খারাপ করেনি তো? মানে তুমি ভালো ছিলে তো চারু?
বেচারা অমল একলা চলে গেল। আমি যখন ওকে গাড়িতে তুলে দিলাম তখনও ছেলে মানুষের মতো কাঁদতেছিল। ওর কান্না দেখে এ বয়সে আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। গাড়িতে দুজন সাহেব ছিল। পুরুষ মানুষের কান্না দেখে ওদের ভারী আমোদ বোধ হলো। কিছুটা রাত এখানে কাটানো যাক, কি বলো চারু? মন্দাকে আনিয়ে নাও, ও থাকলে তোমার দেখাশোনার সুবিধা হবে। আমার দেখাশোনা? আমি বড় নিরস লোক, তাই না চারু? এই কথা কেন আসছে? আমি তোমাকে কিছুতেই সুখী করতে পারছি না। আচ্ছা, একটা কিছু পড়ে শোনাবো? শোনাও। কি শোনাবো বলো, নিয়ে আসি। তোমার যা ইচ্ছে তাই শোনাও। টেনিসন থেকে তর্জমা করে একটা কিছু শোনাই। শোনাও। না, থাক। জানো চারু, তোমার সেবা যত্নে
এই ভগ্নশ্রী ভগবতী আবার নবযৌবন ফিরে পেয়েছে। রোগবালাইয়ের পর যেমন খিদে বেড়ে যায়, এতদিন পর আমারও ঠিক তেমনি ভাবাবেগে সঞ্চার হয়েছে। কাগজখানায় গিয়ে আর যাই হোক, আমি আমার চারুকে আবিষ্কার করতে পেরেছি। আচ্ছা চারু, অমল চলে যাওয়ার পর তুমি আর লিখছ না। অবশ্য একজন সঙ্গী না হলে কি আর লেখা যায়? তাই আমি চেষ্টা করছি লিখতে। আচ্ছা, অমলকে একটা টেলিগ্রাম করে জানলে হয় না ও কেমন আছে? 2 সপ্তাহ আগেই তোর চিঠি পেলাম, লিখেছে লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত আছে। ও, আমি ভেবেছিলাম বিদেশে আছে, বলা তো যায় না, রোগ ব্যামো যদি হয়। তাহলে তো খবর পেতাম। তাছাড়া টেলিগ্রাম করাও তো কম খরচের কাজ না। তাই নাকি? আমি তো ভেবেছি বড় জোর 2-1 টাকা লাগে। বলো কি, কম করে হলে 100 টাকার ধাক্কা। তাহলে থাক। ও, আরেকটা কথা, আমার বড়দিদি এখন চুস্ত রয়ে আছে, তুমি একবার কি তাদেরকে দেখে আসবে? কেন, কোনো অসুখ করেছে নাকি? না না, তা না, জানোই তো তুমি গেলে ওরা কত খুশি হয়। কে খুশি হলো না হলো সেটা আমার কাছে বড় কথা না। তুমি বলেছ তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি এক্ষুনি যাচ্ছি। আমি ভালো আছি, আমি ভালো আছি, এটা তো প্রিপেড টেলিগ্রামের উত্তর। এখন থেকে প্রতিদিন এই সময়টা শুধুমাত্র তোমার জন্যই বরাদ্দ। এই সময়টাই শুধু তুমি আর আমি কথা বলবো। জানো অমল, আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ তুমিই ফুটিয়েছ। আমার জীবনের সারা ভাগ দিয়ে প্রতিদিন তোমার পূজা করব। তোমাকে নিয়ে আমি আমার মনের গোপনে অশ্রুমালা সজ্জিত একটি মন্দির নির্মাণ করে রেখেছি। সেখানে আমার স্বামী তো দূরে থাক, পৃথিবীর কারও কোনো অধিকার নেই। ওই মন্দির যেমন গোপন, তেমনি গভীর, তেমনি প্রিয়। চারু ওর গহনা বন্ধক রেখে টাকা ধার করে টেলিগ্রাম, এর তো দরকার ছিল না। আমাকে একটু জোর করলেই তো আমি গোপনে এমন একটা কাজ, এ তো কোনো ভালো লক্ষণ নয়। অমলকে নিয়ে চারু এত বাড়াবাড়ি করছে কেন?
আগে কর্তা কি কিছু বললেন? হ্যাঁ, না, ইয়ে, ঠিক আছে, তুমি দাও। জানো অমল, তোমার দাদা মানে ভূপতি আমার কাছে যে মনের সুখ চায় তা তো আমি কিছুতেই দিতে পারছি না। কেন সে আর কোনো কিছুকে অবলম্বন না করে শুধুমাত্র আমার নিকট থেকে তার মনের সমস্ত আনন্দ পেতে চাইছে? কই, এর আগে তো সে কখনো আমার কাছে কোনো কিছু দাবি করেনি, কোনো সুখ প্রার্থনা করেনি। আজ হঠাৎ কেন তার সমস্ত প্রয়োজন আমার কাছে? আর ভূপতি কি চায়, কি পেলে সে তৃপ্ত, তার তো কোনো কিছুই আমি জানি না। আমি শুধু জানি তোমাকে অমল। তুমি ফিরে এলে যে? মহীশূরে একটা কাগজ বের হবে, ওরা আমাকে সম্পাদক করেছে। ভাবছি আজ রাতেই চলে যাব। বাড়ি ঘর ছেড়ে একেবারে মহীশূরে? কই, আমাকে তো কিচ্ছু জানাওনি। তোমার কি আমার কথা শুনবার সময় আছে চারু? আর তাছাড়া মানুষের যা হোক একটা কিছু নেশা তো চাই। আমার ওই সম্পাদকের নেশা। অমলের শরীর ভালো আছে, অথচ সে চিঠি লেখে না। আশ্চর্য, একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হলো কি করে? ইচ্ছে করে মুখোমুখি হয়ে জবাবটা নিয়ে আসি, কিন্তু উপায় নেই। মাঝে সমুদ্র, পার হবার কোনো পথ নেই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ। আমাকেও সঙ্গে নিয়ে যাও। না, মামারা এখানে থাকবে। তুমি কবে আসবে? তুমি যদি একলা বোধ করো আমাকে লিখো, আমি চলে আসব। আমাকেও সঙ্গে নিয়ে যাও, এইভাবে আমাকে এখানে একা ফেলে যেও না। অমলের বিচ্ছেদ স্মৃতি এই বাড়িতে জ্বলছে বলে
তুমি দাবানলগ্রস্ত হরিণীর মতো এই বাড়ি ত্যাগ করে পালাতে চাও, কিন্তু আমার কথাটা একবার ভাবো চারু, আমি কোথায় পালাবো? যে স্ত্রীর হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত অন্যের ধ্যান, বিদেশে গিয়েও তাকে ভুলতে সময় পাবো না। নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাকেই সঙ্গদান করতে হবে। সমস্ত দিন পরিশ্রম করে সন্ধ্যায় যখন ঘরে ফিরব, তখন নিঃশব্দ শোকগ্রস্ত নারীকে নিয়ে সেই সন্ধ্যা কি ভয়ানক হয়ে উঠবে একবার ভাবো চারু। যার অন্তরের মধ্যে মৃত ভাব, তাকে বক্ষে লয়ে বয়ে বেড়াতে হবে, সে আমি কতদিন পারব? যে আশ্রয়ে চূর্ণ হয়ে গেছে, তার ভাঙা ইট কাঠগুলো ফেলে যেতে পারবো না, কাঁধে করে বেড়াতে হবে। না চারু, সে আমি পারবো না। চলো, আমার সঙ্গেই চলো। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটি সুরে সুরে। দূরে কোথায়, দূরে দূরে যে পথ